গঙ্গার পাশে টলটলে জলের অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্রচুর পাখি, দারুণ খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে আমাদের আজকের জমজমাট পূর্বস্থলী পর্ব। থাম্বনেলটা দেখে বিশ্বাস হলো না তো, কিন্তু সত্যি তাই। যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে যাওয়া আসা মিলিয়ে মাত্র 100 টাকায় ঘুরে আসতে পারেন পূর্বস্থলী। আর যদি নৌকো ভাড়া করে বোটিং করেন তাহলে 1 ঘন্টার জন্য 200 টাকা মাত্র খরচ পড়বে 4 জনের জন্য। তাহলে ভেবে দেখুন কত কম খরচে পূর্বস্থলী ঘুরে নিতে পারেন আপনি। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 2রা জানুয়ারি 2026। আমি সুপ্রতিম এবং ঐশিক আমরা 3 জনে মিলে চলেছি বর্ধমানের পূর্বস্থলীতে পাখি দেখতে। ট্রেনে পূর্বস্থলী যেতে হলে হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে যেটা পূর্বস্থলী স্টেশনের উপর দিয়ে যায়, মূলত কাটোয়াগামী যে ট্রেনগুলো রয়েছে। এছাড়াও যদি আপনি শিয়ালদা থেকে যাবেন মনে করেন তাহলে সকাল 5:36-এ জঙ্গিপুর রোড এক্সপ্রেস একটা ট্রেন রয়েছে, যেটা রবিবার দিন কিন্তু যায় না। আর তাছাড়া 8:06 নাগাদ শিয়ালদা কাটোয়া গ্যালোপিং একটা ট্রেন রয়েছে, সেটাতেও কিন্তু যেতে পারেন। প্রথম যে ট্রেনটা বললাম 5:30টার দিকে আছে 5:36-এ, সেটা 8:11 নাগাদ পৌঁছে যায় পূর্বস্থলী। তাহলে গিয়েই আর কি সকালবেলার বার্ডিংটা করতে পারবেন। আর যদি মনে করেন একটু বেলা করে যাবেন তাহলে ওই 8টার যে ট্রেনটা শিয়ালদা থেকে সেটাও ধরতে পারেন, ধরে তারপরে পৌঁছে যেতে পারেন মোটামুটি 11টার আশেপাশে। 11:05-10 নাগাদ ওটা পৌঁছে যায় পূর্বস্থলী, তো সেই ট্রেনগুলো ধরতে পারেন। আর আমরা এবারে চলেছি গাড়িতে, মোটামুটি ওই 150 কিলোমিটার মতন আর কি রাস্তা। এখনো আমাদের প্রায় 1 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে, এখনো যেতে হবে। আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে, রাস্তা ভীষণ ভালো এখনো পর্যন্ত। পরে গিয়ে রাস্তা কেমন হবে জানি না, সেটা তো দেখাবো। তো এখনো মোটামুটি আমাদের আরো 70 কিলোমিটার মতন যেতে হবে। আমরা পৌঁছবো 1:45টার কাছাকাছি। গাড়ি নিয়ে যেতে কতক্ষণ লাগবে সেটা ট্রাফিকের ওপর অনেকটাই নির্ভর করে। মোটামুটি কলকাতা থেকে 2.5 থেকে 3.5 ঘন্টা মতন লাগতে পারে। ন্যাশনাল হাইওয়ে 6 এবং ন্যাশনাল হাইওয়ে 12 এই দুটো ধরে আমরা মূলত গিয়েছিলাম। তাতে টোল ট্যাক্স কেটেছে 110 টাকা এবং গৌরাঙ্গ সেতু পার হবার সময় 10 টাকা। এটা শুধু যাবার সময়, ফেরার সময়ও একই পরিমাণ টাকা কাটবে। গাড়ি নিয়ে আর্লি মর্নিং স্টার্ট করতে পারলে ভালো, কারণ তাহলে ট্রাফিক একটু হলেও কম থাকে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন পূর্বস্থলী। মাঝে একটা জায়গায় চায়ের দোকানে একটু দাঁড়ানো হলো। গাড়ি নিয়ে গেলে বা বাইকে গেলে যতক্ষণ খুশি যতবার খুশি ব্রেক নিতে পারেন। গন্তব্য যতই সুন্দর হোক, পথটাকেও এনজয় করে চলা ভালো। কৃষ্ণনগর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 12 অব্দি এলাম। তারপরে এবারে রাস্তাটা একটু সরু, এবার রেল লাইনের পাশ দিয়ে রাস্তা। লেভেল ক্রসিং পেরোচ্ছি। এই জায়গাটা একটু কনজেস্টেড। এখান থেকে হেমন্তপুর 13, বর্ধমান 80 কিলোমিটার, কালনা 36। আচ্ছা, আর 20 মিনিট মতন দেখাচ্ছে, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই রাস্তাটা এখন এসে এখানে একটুখানি সরু রাস্তা, এই জায়গাটা আর কি প্রায় কাছাকাছি এসে গেছি, সেই জন্য গ্রামের মধ্যে দিয়ে রাস্তা বোঝাই যাচ্ছে। এইটা হচ্ছে পূর্বস্থলী রেলওয়ে স্টেশন, যেটা ক্রস করে এলাম। এবার এখান থেকে টোটোগুলো যাচ্ছে পূর্বস্থলীর দিকে, তো ট্রেনে এলে এখানে নেমে এখান থেকে টোটো ধরা যায়। 50 টাকা করে ছোট গাড়ি এখানে পার্কিং করা যায়। এটা
পূর্বস্থলীর এমনি ট্যুরিস্টদের জন্য গাড়ি পার্কিং এরিয়া। যেহেতু আমরা থাকবো সেই জন্য আমাদের ছেড়ে দিল, আমরা সামনে এই রাস্তা ধরে এগোচ্ছি। পৌঁছে গেলাম কাষ্ঠশালী চুপিতে যেখানে থাকবো, জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে, সেখানে ঢুকছি। হোটেলের জাস্ট বাইরেই এখানে প্রশস্ত পার্কিং এরিয়া রয়েছে, তো গাড়ি নিয়ে এলে এখানে আরামসে পার্ক করতে পারবেন। আর তার ঠিক উল্টো দিকেই এখানেই হচ্ছে হোটেল, তো ডিস্টেন্সটাও কম আর ঘাটটাও একদম সামনে, মানে এইটুকু মাত্র। এখান থেকে হেঁটে 2 মিনিট মতন সময় লাগবে, 2 মিনিটও না, আসলে 1 মিনিটেই আর কি পৌঁছে যাওয়া যাবে। পূর্বস্থলীতে ডে ট্রিপে এলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, আর হাতে একটু সময় নিয়ে এলে অন্তত 1-2 দিন থাকবেন মনে করলে নিশ্চিন্তে এই হোমস্টে মালিক অশোক দাকে ফোন করে চলে আসুন। ওনাদের মোট 5টা ঘর রয়েছে। চলে এলাম রুমে। এখানে সমস্ত রুমই, যে কটা রুম রয়েছে সব কটা রুমই ডাবল বেডরুম, 1500 টাকা ভাড়া মাত্র। আর রুমটা একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, জিনিসপত্র এনে রাখতে পারবেন, একটা টেবিল রয়েছে, 2টি চেয়ার, খাট তো আছেই। এটা বেশ ভালো, এখানে ফোন বা কিছু রেখে চার্জ দেওয়া যাবে। লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এবং ব্রেকফাস্ট সমেত একবারে বুকিং করেন তাহলে প্যাকেজ হচ্ছে মাথা পিছু 1200 টাকা মাত্র। প্রত্যেকটা বাথরুমেই রয়েছে ওয়েস্টার্ন কমোড, তাছাড়া গরম জলের জন্য গিজার তো রয়েছে। রুমে ঢুকে লাগেজ রেখে আবার দুপুরের খাওয়ার পালা। রান্না বান্না করছেন দিদি এখানে? এটা হচ্ছে মটন হবে। বাহ, মটন তৈরি হবে। এবার মটন হচ্ছে দারুণ। এটা মটন হচ্ছে, মটন, এটা চুনো মাছের ঝাল, চুনো মাছের ঝাল। আর এটা হচ্ছে কাতলা মাছের। এই মাছগুলো কি এইখান থেকে জল থেকে ধরা না? ও, ওইখান থেকে ধরা। বাহ। আর এটা হচ্ছে আজকে হয়েছে আলু ফুলকপি। আলু ফুলকপি। আর এটা হচ্ছে ডাল। বাহ। এইখানে হচ্ছে খাবারের আয়োজন, বেশ মিঠে রোদ, তার মধ্যে ছাতা লাগিয়ে পিকনিকের আবহ। আচ্ছা দাদা, যারা ডে ট্রিপে আসেন তারাও কি এখানে এমনি এসে খাওয়া দাওয়া তো করতে পারেন? এটা তো হোটেল টাইপ। হোটেল, আচ্ছা, বেশ ভালো। আমাদের মেনু হচ্ছে ভাত, ঘি, ভেজ ডাল, আলু ভাজা, এঁচড় চিংড়ি, আলু ফুলকপির তরকারি, আমের চাটনি, পাঁপড়, জোয়ান। বাহ। এটা হচ্ছে আমাদের ভেজ মিল। হ্যাঁ। এটা হচ্ছে মিলটা 80 টাকা মিল। আচ্ছা। এর সঙ্গে কাতলা মাছ হবে 100 গ্রামের সাইজ, কাতলা মাছ দিয়ে খেলে হচ্ছে 150 টাকা। যদি চিকেন হয়, চিকেন হলে হচ্ছে 150 টাকা মিল। আর যদি মটন দিয়ে খাই তাহলে 320 টাকা। আচ্ছা। আর যদি দেশি চিকেন দিয়ে খাই তাহলে হচ্ছে 300 টাকা মিল। আচ্ছা। আর আমাদের জয়গুরু হোটেলে যেটা পাবেন, এখানে কোথাও পাবেন না, সেটা হচ্ছে এই নদীর চুনো মাছ, খয়রা মাছ। ওই মাছটার ঝাল হয় এবং ওইটা 50 টাকা প্লেট। এবং পিকনিকের যারা আসে তাদেরকে আমরা ফুল ঘন্টাকে এখানে সকাল থেকে একদম পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত ফুল ঘন্টাকে খাওয়ানো হয়। এবং দুটো টয়লেট হয়। আর এক্সট্রা 2টো টয়লেট আছে। এটা দেখা গেল পাবলিক প্লেস, যেটা যারা আসে খাওয়া দাওয়া করে তারা টয়লেট যায় এইসব। আসার সাথে সাথে গরম গরম খাবার পেয়ে গেলাম। কি কি আছে মিলে সেটা বলে দিচ্ছি। এটা কিন্তু মিল, মানে যতক্ষণ আপনি খেতে পারবেন, কিন্তু এত পদ পেট ভরে। ডাল, ভাত, ঘি, তার সাথে আলু ভাজা, আর এই যে চুনো মাছের ঝাল যেটা, এটা এই যে পূর্বস্থলীর যে লেক সেখান থেকে ধরা। এছাড়াও কাটা মাছ রয়েছে, কাতলা মাছ এটা, আর ফুলকপি আলু দিয়ে তরকারি, পাঁপড়, চাটনি, সমস্ত কিছু রয়েছে। এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ খাওয়া দাওয়া চলছে। আসার সাথে সাথেই আসলে খাবার আয়োজন হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে আগে থেকে আমরা ফোন করে দিয়েছিলাম। ডেসক্রিপশনে এবং আপনি স্ক্রিনেও দেখতে পারেন যে নাম্বারটা, এই নাম্বারে আগে থেকে যদি জানিয়ে আসেন তাহলে আপনারা পিকনিকও এখানে আগে থেকে জানিয়ে এসে কিন্তু আয়োজন করতে পারেন।
150-200 লোক হলেও কোনো অসুবিধে নেই, কারণ এখানে যতটা জায়গা আছে পেছনেও দেখতে পাচ্ছেন, সেটা ছাড়াও ছাদেও ওনাদের আলাদা করে বসার বন্দোবস্ত করে দারুণভাবে আর কি জিনিসটা ওরা ম্যানেজ করতে পারেন। তো আপনারা যখন যদি ডে ট্রিপে আসেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন, আর যদি থাকেন তাহলে তো খেতেই হবে, তাহলে তো ভালোই লাগবে। এই ঝিলের খয়রা মাছ কড়া করে ভাজা, তারপরে ঝাল বানানো, ওই জন্য মাছ আর আলাদা করে বেছে খেতে হবে না, যেহেতু কড়া ভাজা তো কাঁটাগুলো আর লাগছে না। দারুণ টেস্ট, একদম ঘরোয়া রান্না, টেস্ট ভীষণ ভালো। কেমন লাগছে খাওয়া দাওয়া? অসাধারণ। কিন্তু ঝাল আছে কি? কোনটা? মানে কোনো রান্নায় ঝাল না। আছে? ফুলকপিটা তো বাড়ির মতোই ছিল। ও, মানে ঝাল ছাড়া বাচ্চারাও এসে খেতে পারবে, তাই তো? কেমন লাগলো মাটন? দারুণ, একদম মানে টপ ক্লাস রান্না করেছে। তো জয়গুরু হোটেলের এই জিনিসটা কিন্তু আমাদের সত্যিই পছন্দ হলো, যে রান্নার কোয়ালিটি একদম ঘরোয়া, হোটেলের মতন খুব রিচ রান্না না, বা খেয়ে শরীর খারাপ করবে এরকম না। পূর্বস্থলীর জলের ধারে দাঁড়িয়ে মনে হয় সময় যেন একটু ধীর হয়ে গেছে। এখানে কেউ তাড়াহুড়ো করে না, পাখিরাও না। ট্রেনে যদি পূর্বস্থলী আসেন তাহলে শিয়ালদা থেকে ভাড়া পড়ছে মাথা পিছু 30 টাকা মাত্র। আসার সময় 30 এবং যাওয়ার সময় 30। এছাড়া পূর্বস্থলী স্টেশন থেকে এই ঘাট পর্যন্ত আসতে 20 টাকা মতন লাগে টোটো ভাড়া। তার মানে ট্রেনে এবং টোটো মিলিয়ে আপনার 50 টাকা খরচা হবে মাথা পিছু যেতে, এবং ফিরতেও 50 টাকা, তাহলে এখানে হয়ে গেল 100। এছাড়া যদি আপনি বোটিং করেন তাহলে মিনিমাম 1 ঘন্টার জন্য 200 টাকা বোট চার্জ। একা গেলে খরচটা একটু বেশি হবে, আর যদি 4 জনে মিলে যান তাহলে 200 টাকাটা 4 জনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। যারা পাখি দেখতে যান সাধারণত তারা 2 জন করে নৌকায় ওঠেন, সেক্ষেত্রে সারা দিনের জন্য বোট চার্জ পড়ছে 1500 টাকা। আপনি ইচ্ছে করলে এক বেলার জন্যও বোট নিতে পারেন। ছোট সরাল পাখিরা যখন ওড়ে তখন কিন্তু তারা বেশ ডাকতে ডাকতে ওড়ে, সেই জন্যই ওদের নাম লেসার হুইসলিং ডাক। চুপির চরের এই জলাশয়ে সবথেকে বেশি বোধহয় দেখতে পাওয়া যায় এই ছোট সরাল হাঁসদের। জলের মধ্যে তাদের খাবার খোঁজা, স্নান করা, নিজেদের মধ্যে মারামারি করা, এই সব কিছুই দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। এই পাখিরা অনেক দূর থেকে আসে শুধু কয়েক মাসের জন্য, তবু এই নদীর চর, এই কাদা মাটি সব কিছুই ওদের খুব চেনা মনে হয়। এখানে আরো অনেক রকমের হাঁস জাতীয় পাখি উড়ে আসে শীতকালে। ধীরে ধীরে হাঁটে, জলাশয়ের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর একেবারে নিখুঁত মুহূর্তে ঠোঁট চালায়। প্রকৃতির সাথে এই সমন্বয় শিখিয়ে দেয় ধৈর্য। ও রয়েছে বেশ কিছু দেশীয় পাখি যারা সারা বছর এখানে থাকে। এখানে 2 রকমের আইবিস পাখি দেখতে পাওয়া যায়। আর একটু সামনে তাকালে দেখা যায় ব্ল্যাক হেডেড আইবিস, কালো মাথা আর সাদা শরীরের কাস্তে চড়া। এক ধরনের শান্ত গাম্ভীর্য আছে ওদের মধ্যে। ওরা চুপচাপ দাঁড়িয়েই থাকুক বা খাবারই খুঁজুক, যেন নদীর কথাগুলো ওরা শুনতে পাচ্ছে। কখনো কখনো আইবিসরা একসাথে উড়ে যায়।
আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা ভাই আছে মজার কারখানা ভাই কাস্তে চড়াদের ঘোরাঘুরি করা, খাবার খোঁজা, এই সব কিছু দেখতে দেখতে এরপর চলুন এখানকার এক স্থায়ী বাসিন্দার ছবি দেখি। দরিয়ার মাঝে রে ভাই দিল দরিয়ার মাঝে রে ভাই এই পূর্বস্থলীর যে জায়গাটা, এখানে এত পাখি আসে কেন বলতো? কারণ হচ্ছে, হ্যাঁ জল তো অনেক জায়গাতেই আছে, তাও এখানে কেন আসে? পাখিরা সব থেকে বেশি আসে সেখানেই যেখানে খাবার পায়। এবার এখানে যেহেতু গাছপালাগুলো এমন, মানে জলজ উদ্ভিদ যেগুলো, সেগুলো অগভীর, মানে এখানে নামলে দাদা কতটা হবে এটার জলের হাইটটা? মোটামুটি কোমর পর্যন্ত হবে কি? হ্যাঁ 4 ফুট, খুব যে বেশি একটা হাইট আছে জলের তা নয়। তো সেই জন্য আর কি পাখিদের পক্ষেও এখানে এই গাছপালাগুলোর থেকে খাবার নেওয়া সুবিধে একদম, মানে অনেকটা বেশি গভীর হলে পাখি আসতো না এত। চাকরি পুরো পাকা হয়ে গেল তো। ভালোই লাগছে কিন্তু, না? কেমন লাগছে নৌকো চালিয়ে? কেমন লাগছে নৌকো চালিয়ে? দারুণ এক্সপিরিয়েন্স। এখানে তো পিকনিক যারা করতে আসেন তারাও আসেন, তারা মোটামুটি কিছুক্ষণ 1 ঘন্টা মতো নৌকো নিয়ে আশেপাশে ঘোরেন। আচ্ছা, যারা পিকনিক করে তারা ওই 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকমও ঘোরে। আর পাখির জন্য যারা পাখি দেখতে আসেন, পাখির ছবি তুলতে আসেন, তারা একটা পাখির জন্য অনেকটা বেশি সময়ও দেন এবং পুরো এরিয়া জুড়ে যত পাখি আছে বা যেখানে যেখানে গেলে ভালো শট হবে সেই সব জায়গাগুলোতে ঘোরেন। তো তাদের স্বাভাবিকভাবেই বেশি সময়ও লাগে এবং মোটামুটি 75টা মতো নৌকো আছে এই এরিয়াটা এইভাবে বোটিং করে ঘোরার জন্য। কিন্তু যারা পাখি দেখতে আসেন আর কি, তারা স্পেশালিস্ট কিছু মানুষের সাথেই আসেন, যেমন আমরা শ্যামলদার সাথে এসেছি, উনি এখানে পাখিও চেনেন, তেমন আর কি কোথায় কিভাবে গেলে পাখিগুলোর ভালো ছবি পাওয়া যাবে সেটাও উনি বলে বলে দেবেন। তো যারা আর কি পাখির ছবি তুলবেন তারা স্পেশালি তো ওনাকে যোগাযোগ করতেই পারবেন। আর যারা এমনিও ঘুরে বেড়ান, এমনিও আর কি পিকনিকের জন্য আসবেন বা উইকেন্ড এমনি ঘোরার জন্য, তারাও আসতে পারেন, তারাও দেখতে পারেন। হেঁটে হেঁটে মানে নৌকোটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, অনেক জায়গায় ঠেলতে হচ্ছে। হ্যাঁ, দূরে জলের ধারে হেঁটে বেড়াচ্ছে ব্ল্যাক টেলড গডউইট, লম্বা পা, সরু ঠোঁট। জলের ভেতর খাবার খুঁজতে খুঁজতে ওরা ধীরে ধীরে এগিয়ে যায়, প্রতিটা পা ফেলা যেন খুব হিসেব করে। কখনো কখনো পাখিরা একসাথে উড়ে যায়, ডানার শব্দ খুব জোরে নয়, মৃদু কিন্তু স্পষ্ট। এই শব্দই মনে করিয়ে দেয় এখানে জীবন আছে, নিঃশব্দ হলেও গভীর সে জীবন। জলের একদম কিনারায় ছোট ছোট ছুটে চলা পাখিরা, ছোট ছোট স্যান্ড পাইপার, স্নাইপ, প্র্যাটিনকোল, অনেক কিছু রয়েছে। খাবার খুঁজতে খুঁজতে এক মুহূর্ত তারা দাঁড়ায়, পরের মুহূর্তেই আবার তারা কাজে লেগে যায়। ওদের গতি দেখলে মনে হয় নদীর ছন্দ ওরা নিজের শরীরে নিয়ে নিয়েছে, কখনোই থামে না, কিন্তু আবার তারাও নেই।
বালিহাঁস পাখিদের কিন্তু বেশ মিষ্টি দেখতে। ওড়ার সময় এদের ডানায় যে সবজেটে নীল রং দেখা যায় সেটা কিন্তু অপূর্ব। হঠাৎ ওপর থেকে বড় ছায়া নেমে আসে। ওপেন বিল স্টর্ক, লম্বা ঠোঁট, ধীর উড়ান। ওরা সাধারণত খুব শান্ত, কিন্তু উপস্থিতিটা বেশ শক্তপোক্ত। ভালো করে দেখলে বোঝা যায় ওপেন বিল স্টর্কের নামটা কেন জাস্টিফাইড। দূর থেকে যদি আকাশে উড়েও যায় তাও ঠোঁটের এই যে ফাঁকা অংশটা, এটা দূর থেকে দেখলেই কিন্তু বোঝা যায়। এখানে রয়েছে প্রচুর বার্ন সোয়ালো, তবে তারা বড়ই ব্যস্ত। মাঝে মধ্যে যখন তারা বাঁশের ডগায় বসে তখন ছবিটা কিন্তু বেশ ভালো ওঠে। পাখি দেখতে দেখতে একসময় আলো নিভে এলো। এরপর হোমস্টেতে ফেরার পালা। সন্ধেবেলা গরম গরম চিকেন পকোড়া খাচ্ছি। চিকেন পকোড়া মোটামুটি এই এরকম সাইজের 10টা মতন, 10টা 11টা মতন। এগুলোর দাম পড়ছে 60 টাকা করে প্রতি প্লেট। ভেজ পকোড়াও পাওয়া যায়, ভেজ পকোড়ার দাম পড়বে 50 টাকা মতন। সেখানে পকোড়াগুলোর সাইজ একটু বড় বড় হবে, তবে বেশ ভালো, বেশ সুস্বাদু। এবং একদম রুমে বসে বসে আরাম করে কোজি অবস্থায় বসে বসে পকোড়া খাচ্ছি, কফি আসছে, আর কি চাই। বেগুন পোড়াটা সত্যি বেশ ভালো, খুব ভালো হয়েছে দাদা বেগুন পোড়াটা। বললাম না, বেগুন পোড়া হচ্ছে আমাদের এখানে সবাই খাচ্ছে। সবাই খাচ্ছে না? সিগনেচার। এটা কি কাঠের জালে করেছেন নতুন কিছু? গ্যাসেই করা, মানে মাখাটাই খুব ভালো হয়েছে। তুমি তো খেলে না বেগুন পোড়াটা, তুমি মিস করলে। দাও একটু স্যারকে দাও। ও খায় না আর কি, কিন্তু না খেলে যারা খান না বা যাদের বেগুনে অ্যালার্জি আছে সেটা আলাদা, কিন্তু সেটা ছাড়া যদি ভালো লাগে, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই আর কি খাবেন, মানে মাস্ট রেকমেন্ডেড এটা। দারুণ খাওয়া দাওয়া চলছে, রুটির সাথে চিকেন দিয়ে একদম জমিয়ে। পরদিন সকালবেলাটা শুরু হলো গ্রামের মধ্যে খেজুর রসে চুমুক দিয়ে। ধরুন 5টা থেকে চলছে। ওরে বাবা, 5টা থেকে 9টা, 4 ঘন্টা। ঘন্টা দুই কেমন মিষ্টি? সকাল সকাল একদম দারুণ আর কি। শীতকালের খেজুর রসের চুমুক। বার্ডিং শুরু করতে যাবার আগে এটা একদম আইডিয়াল আর কি একটা জিনিস ঘটছে। এটা তো শীতকালে কোথাও এলে, গ্রামের দিকে বিশেষত এলে, এই আন্তরিকতা বা এই যে দারুণ এই যে টাচটা, এটা মানে ভীষণ অবভিয়াস। এটা না হলেই আর কি মনে হয় যে কি একটা মিস হয়ে গেল। ভোরের আলো ধীরে ধীরে নদীর জলের উপর ছড়িয়ে পড়ছে। চারপাশে এখনো কুয়াশা। এই নীরবতার মধ্যেই শুরু হয় পাখিদের গল্প। 7:30 মতন বাজে। আমরা কিছুটা এসেছি ঘাট থেকে। ভীষণ কুয়াশা ছিল না একটু সকালের বেশি, আরেকটু আগে। তো যাই হোক, বেরোলাম যখন, তখন কুয়াশার মধ্যেই বেরোলাম। অনেকটা দূর যাবো সেই গঙ্গার ওই দিকটা, গঙ্গা পর্যন্ত আর কি, যেখানে অস্প্রের জন্য ট্রাই করব আজকে সকালে। যেতে যেতে আর কি আশা করছি কুয়াশাটা কেটে যাবে, কিন্তু এটা আবার একটা অন্যরকম ভালো লাগার, তাই না? ছবিটা চারিদিকে একদম শীতের সকাল যেরকম হয় সাধারণত এইসব দিকে, ঠিক সেরকমই। হ্যাঁ, গ্রামের মধ্যে। আবার সকালবেলা খেজুরের রসও খাওয়া হলো, খেয়ে বার্ডিং শুরু করলাম।
আমি একমাত্র নৌকা চালাচ্ছি না, আমার পেছনে একজন মাঝি, সামনে দুজন মাঝি। এত শান্ত পরিবেশের মাঝেই হঠাৎ রঙের ঝলক। একটা কিংফিশার, নীল, সবুজ, কমলা সব মিলেমিশে আছে তার শরীরে। ছোট্ট এই মাছরাঙা বসে থাকে একদম স্থির হয়ে, তারপর এক ঝটকায় জলের ভেতর। মুহূর্তটা খুব ছোট, কিন্তু চোখে লেগে থাকে অনেকক্ষণ। ছবি উঠুক বা না উঠুক, সেই মুহূর্তটাই আসল। এখানে অনেক রকমের মাছরাঙা পাওয়া যায়। ছোট্ট এই কমন কিংফিশার যেমন পাওয়া যায়, সেটা ছাড়াও হোয়াইট থ্রোটেড কিংফিশার, মানে যেটা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, সেটাকেও অনেক দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে গুড়িয়াল বা স্টর্ক বিল্ড কিংফিশার। তাছাড়া পাইট কিংফিশার তো আছেই। পাইট কিংফিশারের বাংলা নাম ফটকা। ওদের দেখলে বোঝা যায় নীরবতাও কতটা শক্তিশালী হতে পারে। জলের মাঝখানে ভাসে লালচে মাথাওয়ালা হাঁস। প্রথম দিন আমরা গিয়েছিলাম লেকের ডান দিকের অংশে। সেখানে আমরা অন্যান্য হাঁস জাতীয় সব পাখি দেখতে পেয়েছি, কিন্তু রেড ক্রেস্টেড পোচার্ডরা সেদিকে ছিল না। ওরা আবার থাকে নদীর বাঁ দিকের অংশে, যেটা আমরা দ্বিতীয় দিন সকালবেলা গেছি। এরা সাধারণত দল বেঁধে থাকে। যখন কোনো বিপদ সামনে টের পায় তখন উড়ে যায়, আবার যখন একজন উড়ে যায় তখন ঝাঁক বেঁধে সবকটা পাখি উড়ে যায়। হোমস্টে থেকে সকালেই দিয়েছিল প্যাকড ব্রেকফাস্ট। নৌকায় গঙ্গার দিকে যেতে যেতে সেটাই খাওয়া হলো। স্বাভাবিকভাবেই গঙ্গার দিকটা একটু বেশি গভীর। এখানে ভেসে আসতেও নৌকোয় বেশ সময় লাগে। নৌযাত্রা উপভোগ করতে করতে একসময় পৌঁছে গেলাম গঙ্গার কাছে। আমরা এখন চলেছি অ্যামাজনের ভেতর দিয়ে। এখানকার অ্যামাজন। এই অ্যামাজনে মনে হয় অনেক অ্যানাকোন্ডা আছে। আর অনেক ট্যারান্টুলাও মনে হয় আছে। এইটুকু ট্যারান্টুলা আর ঘোড়া অ্যানাকোন্ডা। ওই তো দেখলাম। আমাজনের মতন এই জায়গাটার মতন সুন্দর, তাই না? কিন্তু একদম পাশেই তো এই গাছগুলো একদম অ্যামাজন জায়গাটাকে আর কি ঘিরে ধরেছে, চেপে ধরেছে। আমাজনের ভেতর দিয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, এই জায়গাটা হয়তো এই অংশটায় পাখি অতটা পাওয়া যায় না। আমরা গঙ্গার দিকটায় যাচ্ছি, কিন্তু তা না হলেও অনেকেই এখানে আসেন যারা বার্ড ওয়াচার নন। তার কারণ হচ্ছে এই যে সুন্দর যে ব্যাপারটা, যে গাছপালাগুলো এই যে রাস্তাটাকে একদম চেপে ধরেছে, সেই জন্য ভালো লাগে আরো বেশি। আমরা তো ব্রাজিলের মধ্যে আছি। আর এখন একটু রোদ উঠছে। এখন এমনি 9টা বাজে, কুয়াশার জন্য রোদটা একটুখানি আর কি চেপে গেছে, অতটা বোঝা যাচ্ছে না। আদারওয়াইজ 9টার সময় অনেক বেশি রোদ হওয়ার কথা, কিন্তু সেটা হলেও এই জায়গাটা একটু ছায়া ঠান্ডা এরকমই থাকে। তো সব মিলিয়ে আর কি মানে অ্যাডভেঞ্চারাস লাগে, যাদের ভালো লাগে। এই যে গঙ্গাটা দেখা যাচ্ছে, রিয়েল গঙ্গা। হ্যাঁ, এই গঙ্গায় পড়লাম আমরা।
এখানে পাখি দেখিয়ে এরা মূলত আসেন অস্প্রের খোঁজে। অস্প্রে পাখিটা এখানেই থাকে। একটাই পাখি আছে, সে মাছ শিকার করে খায়। এমনিতেও এই শিকারি পাখিটাকে দেখতে বেশ সুন্দর, আকারেও বেশ বড়, দেখতে খুবই ভালো লাগে। আর যদি আপনার হাতে সময় থাকে বা ধৈর্য থাকে এবং অস্প্রেটা বা মাছ মারল পাখিটার যদি মাছ খাবার ইচ্ছে থাকে, তাহলে সে একটি মাছ ধরে নিয়ে আপনার চোখের সামনেই তাকে মেরে খাবে। যারা বিশেষভাবে পাখির ছবি তুলতে আসেন তাদের কাছে কিন্তু এই মুহূর্তটা ভীষণই দামি। তবে শুধু পাখি প্রেমী নয়, যারা সাধারণ পর্যটক তাদেরও উচিত এই পর্যন্ত আসা। তার কারণ অস্প্রে 1 নম্বর তো রয়েছে, দেখতে পাবেন। সেটা ছাড়াও কিন্তু এখানে প্রচুর ডলফিন দেখতে পাওয়া যায়। আমরা খুব সামান্য সময় এখানে ছিলাম, তার মধ্যেও আমরা প্রচুর ডলফিন দেখতে পেয়েছি। আমার এই ডলফিনের ছবিটা ক্যামেরা বন্দি করে দিয়েছে আমার পুত্র ঐশিক, কারণ তার এই পুরো ট্রিপে এই ডলফিনগুলোই সব থেকে বেশি ভালো লেগেছে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে দূর থেকে গঙ্গার ওপারে মায়াপুর মন্দিরও দেখতে পাবেন। অস্প্রে আর ডলফিন এখানকার মূল আকর্ষণ হলেও ফেরার পথেও আমরা বেশ কিছু পাখির দেখা পেয়েছিলাম। আসলে পুরো চুপির চর এলাকাটাই এত রকমের পাখিতে ভর্তি যে যদি এখানে আসেন এবং পাখি দেখবেন মনস্থ করে আসেন, তাহলে কোথা দিয়ে যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না। যদি আপনি সাধারণ পর্যটকও হন, যার পাখিতে অতটা আগ্রহ নেই বা চিনতে পারছেন না, তারাও কিন্তু মাঝি দাদাদের সাহায্যে অনায়াসেই পাখি চিনতে পারবেন। ছোটদের নিয়ে প্রকৃতি চর্চা করার এটা কিন্তু বেশ ভালো একটা ডেস্টিনেশন বলে আমার মনে হয়। জলে যেমন হাঁস জাতীয় পাখিদের দেখতে পাওয়া যায়, সেরকমই জলের ধারে কচুরিপানার ভেতরে আরও অনেক রকমের পাখি দেখতে পাওয়া যায়। এখানে এলে গোটা দিনটা কিভাবে যে বেরিয়ে যাবে পাখি দেখতে দেখতে সেটা বুঝতেই পারবেন না। পাখি সম্বন্ধে যদি আরও আগ্রহ জন্মায় তাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। পাখি এবং পাখি সংক্রান্ত ভ্রমণ নিয়েই আমি ভিডিও বানাই 12 মাস। কেমন লাগলো আমাদের এই পূর্বস্থলী ঘোরার গল্প তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদের এই ছোট ছোট ঘোরার এই গল্পগুলো পড়ার জন্য আমাদের ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।